যে নির্বাচন নিয়ে যতগুলো অভিযোগ উঠেছে সেগুলোকে আমরা আসলে সাধুবাদ জানাই। বিশেষ করে অভিযোগগুলো যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্থাপন করার চেষ্টা করা হয়েছে শিক্ষা দায়িত্বরত উপাচার্যের কাছে বা নির্বাচন কমিশনের কাছে গণতান্ত্রিক উপায়ে অভিযোগ দায়ের করার মাধ্যমে এই যে গণতান্ত্রিক চর্চা এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা রাখবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এই বিষয়ে সদুত্তর প্রদান করবেন এবং যদি কোনো অসঙ্গতি থেকে থাকে তাহলে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। শিবিরের ভূমিধস বিজয়ের মধ্যে আপনারা শিবিরের বাইরে প্যানেল থেকে জয়লাভ করেছেন, কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, এখানে কাজ করার সমস্যা হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচন করেছে, আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদেরকে তারা আমাদের উপর সমর্থন ব্যক্ত করেছে, আর শিবিরের উপরেও তারা তাদের মতো ব্যক্ত করেছে। এখন তো আর কেউ ডাকসুতে নির্বাচিত হওয়ার পর তো আসলে কেউ আসলে দলীয় জায়গায় নেই, সবাই শিক্ষার্থীদের প্রতিনিধি। তো সেই জায়গা থেকে সবার কাজ হবে নিজ দায়িত্বটা পালন করা। তারা যেহেতু শিক্ষার্থীরা তাদেরকে সমর্থন দিয়েছেন, আশা করি তারা তাদের দায়িত্বটা পালন করবে এবং তাদের দায়িত্ব পালন করলে আশা করি আমাদের কোনো সমস্যার কোনো প্রশ্নই আসে না। জগন্নাথ হলে সবচেয়ে কম ভোট পেয়েছেন ভিপি সাদিক কায়েম, সেই হলেই দেখলাম তারা সবার আগে চিকিৎসা কার্যক্রম শুরু করলো, এটাকে কিভাবে দেখছেন? আসলে ভোট কোথায় কম পেলো বেশি পেলো এটা আসলে গুরুত্বপূর্ণ না। নির্বাচনের পরে আপনি আসলে সবারই প্রতিনিধি, আপনি কারো ভোট পেয়েছেন কারো ভোট পান নাই এটা গুরুত্বপূর্ণ না, আপনাকে কাজ করতে হবে সবার জন্য। সেই জায়গা থেকে আমি এটাকে ইতিবাচকভাবে দেখেছি, তারা সকল শিক্ষার্থীদেরকে বিবেচনা করে কাজ করছে, এটা অবশ্যই ইতিবাচক। নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর যে অভিযোগ উঠেছে এ বিষয়ে আপনার মন্তব্য কি? যে নির্বাচন নিয়ে যতগুলো অভিযোগ উঠেছে সেগুলোকে আমরা আসলে সাধুবাদ জানাই। বিশেষ করে অভিযোগগুলো যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্থাপন করার চেষ্টা করা হয়েছে শিক্ষা দায়িত্বরত উপাচার্যের কাছে বা নির্বাচন কমিশনের কাছে গণতান্ত্রিক উপায়ে অভিযোগ দায়ের করার মাধ্যমে এই যে গণতান্ত্রিক চর্চা এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা রাখবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এই বিষয়ে সদুত্তর প্রদান করবেন এবং যদি কোনো অসঙ্গতি থেকে থাকে তাহলে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। নির্বাচন নিয়ে যে সমস্ত অসঙ্গতির কথা বলা হচ্ছে তার তদন্ত হতে আপনারা কি সহযোগিতা করবেন? যদি আসলে অসঙ্গতি হয়ে থাকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে যে আমাদের সহযোগিতা প্রয়োজন রয়েছে, আমরা অবশ্যই সহযোগিতা করব। ডাকসু নির্বাচনের প্রায় 1 মাস পর কেন এই সমস্ত অভিযোগ আনা হচ্ছে? সেটা অভিযোগ তো যে কোনো সময় আসতে পারে, তবে এগুলা নির্বাচনের আগেই আসলে ভালো হইতো এবং তাহলে ওই সময় এটা নিয়ে ওয়ার্ক করা যেত এবং আসলে আদৌ কতটুকু সত্য মিথ্যা এটা বিচার বিবেচনা করা যেত। এখন নির্বাচন অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে অভিযোগটা আসাটা নেতিবাচক বিষয়টা এমন না, ইতিবাচক বা নেতিবাচকের কথা আমি বলছি না, তবে আরও আগে আসলেই ভালো হতো, এটাকে আরও ভালোভাবে দেখা যেত। শিবির প্যানেলে যে প্রতিশ্রুতি দিয়েছিল বা আপনি যে ইস্তেহার দিয়েছিলেন সেগুলোর বাস্তবায়ন কি শুরু হয়েছে? এখনও মাত্র কোষাধ্যক্ষ নিয়োগ হইল এবং আমরা ডাকসুর ভবন এখনও সংস্কার চলছে, সংস্কার শেষ হয়নি, আমাদের বাজেট পাস হওয়ার বিষয় রয়েছে। তারপর আমরা আমাদের মতো করে কাজ শুরু করেছি, কিছুটা কাজ করেছি এবং আমরা আশা করি আরও পুরোদমে আমাদের কাজ শীঘ্রই শুরু করতে পারবো। বিএনপি নেতা ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে বিরূপ মন্তব্য করেছেন এ বিষয়ে আপনাদের পদক্ষেপ কি? আমরা ডাকসুর পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। আমরা মনে করি যারাই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক মন্তব্য করবে তাদের প্রত্যেকটা নেতিবাচক মন্তব্যের পিছনে ব্যাপারে আমাদের স্টেটমেন্ট থাকবে, কথা থাকবে। নেতিবাচক মন্তব্য করতেই পারেন যে, কিন্তু সে যদি যৌক্তিক উপায় করেন তাহলে আমরা অবশ্যই সাদরে গ্রহণ করব, কিন্তু যদি কেউ অযৌক্তিকভাবে নেতিবাচক কথা বলেন তাহলে সেটাকে আমরা কোনোভাবে গ্রহণ করার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদককে ডিম মারা হয়েছে, আপনার মন্তব্য কি? দেখুন, যখন এই ঘটনাটি ঘটেছে সাথে সাথে আমরা প্রতিবাদ জানিয়েছি, ডাকসু থেকেও প্রতিবাদ জানিয়েছি। আমরা মনে করি যে পতিত ফ্যাসিবাদ আওয়ামী রেজিমকে যারা বৈধতা দিয়েছেন দীর্ঘদিন যাবৎ, একটা বৃহৎ শক্তি রয়ে গিয়েছে পুরো বাংলাদেশে, এখনও সক্রিয় রয়েছে প্রশাসনে। তারা কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে এবং ইন্টারিম গভর্নমেন্টেরও কেউ এই ধরনের প্রচেষ্টাগুলো চালাচ্ছে, যে কারণে কিন্তু এই ফেসিবাদের দোসরেরা শক্তিশালী হচ্ছে এবং বিভিন্ন ধরনের সুযোগ পাচ্ছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে দূতাবাসের এটা ব্যর্থতা, যে দূতাবাস আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে পারেনি বাংলাদেশে
হাই কমিশন এটি করতে পারেনি, যারা আমাদের দেশ থেকে অতিথি হিসেবে গিয়েছিল। তো তাদেরকেও জবাবদিহির আওতায় আনা উচিত। এবং আমি মনে করি যে ফেসিবাদ প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে সবার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সবার এক থাকা উচিত এবং যে কোনো মূল্যে ফেসিবাদী শিকড় সমেত মূলোৎপাটন করতে হবে। আওয়ামী লীগের সারা দেশে ঝটিকা মিছিল করছে, তারা আবার ফিরে আসতে চাইছে, এটা কি আদৌ সম্ভব? তারা সারা দেশে তো করছে না, কিছু কিছু জায়গায় করার চেষ্টা করছে। সারা দেশের যারা তাদের নেতাকর্মী আছে তারা ঢাকায় বিভিন্ন বাসাবাড়ি মেস ভাড়া নিয়ে এখন তারা অবস্থান করে তারা বিভিন্নভাবে জানান দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বিষয় আমাদের যে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতটা তৎপরতার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তারপর আমরা কিছুটা তৎপরতা দেখেছি যে তারা গত কয়েকদিন আগে একটা মিছিলের প্রস্তুতিকালে তাদের মিছিল বানচাল করেছে। তো আমরা মনে করি যে প্রশাসনকে আরও বেশি সক্রিয় হওয়া উচিত। এই গণহত্যাকারীদের জন্য কোনো রাজনৈতিক স্থান হতে পারে না এবং তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো কার্যক্রম থাকতে পারে না। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে আপনি কি কি কাজ করতে চান? আমাদের তো অনেক বড় কাজ, অনেক কাজ। আপনি জানেন সাহিত্য সংস্কৃতি দুইটা আলাদা আলাদা বিশাল আপনার কাজের পরিধি আছে। আগে দুইটা দপ্তর আলাদা ছিল, এখন এবারে নির্বাচনে গঠনতান্ত্রিকভাবে এক করে দেওয়া হয়েছে, যখন যে কোনো একটা বিশাল দায়িত্ব আমার উপর এসে পড়েছে। তো আমরা সাহিত্য সংস্কৃতির সকল বিষয়গুলোকেই অ্যাড্রেস করার চেষ্টা করবো যতটুকু পারি আমাদের সাধ্য আলোকে। এবং আমাদের যে কমিটমেন্ট ছিল সাহিত্য সংস্কৃতিতে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করা, আমরা সকলের অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য কাজ করবো। এখানে কে ডান, কে বাম, কে মধ্যমপন্থা বা কে হিন্দু, কে মুসলিম, কে সনাতন, কে বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো আমরা আসলে প্রায়োরিটির দিকে দেখতে চাই না। আমরা সবার সংস্কৃতিটাকে এখানে স্থান করে দিতে চাই, কাউকে আলাদা প্রায়োরিটি দিতে চাই না, আর কাউকে পিছনে ফেলে রাখতে চাই না। যত ভিন্ন মতের বৈচিত্র্যময় সংস্কৃতি আছে সবগুলো সংস্কৃতিকে আমরা এখানে তার সম্মান সুযোগ মর্যাদাটা দিতে চাই। এটাই আমাদের এজেন্ডা হবে এবং সেই লক্ষ্যে আমাদের অনেক কাজ করতে হবে, আমরা চেষ্টা করব। সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কি কি কাজ করতে চাচ্ছেন? সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যেই মাটি ও মানুষের সংস্কৃতি রয়েছে, ধর্মভিত্তিক যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিগুলোকে আমি সম্মানজনক মর্যাদায় স্থান দিতে চাই। যদি সেটি করা যাইতে পারে তাহলে আশা করি আগ্রাসনটা কিছুটা রোধ করা সম্ভব হবে। আর আসলে আগ্রাসন সামগ্রিকভাবে আসলে এটি রাষ্ট্রের পক্ষে যতটা সহজ, আমাদের পক্ষে একটু কঠিন। আমরা আমাদের ক্যাম্পাস এরিয়ায় আগ্রাসনটা যত রোখা যায় আমরা চেষ্টা করব। আগ্রাসন রোখা, আমি মনে করি যে আগ্রাসন রোখার জন্য সবথেকে সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে এখানে আগ্রাসনের বিপরীতে যেই সংস্কৃতি রয়েছে, যেটি স্নিগ্ধ সংস্কৃতি, যেটি আসলে আপনার আমাদের এদেশীয় কালচারকে ধারণ করে, সেগুলোকে যদি আমরা সম্মানসূচক মর্যাদা দিতে পারি তাহলে আসলে এই আগ্রাসনের পরিধিটা কমে যাবে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে ঘুরে দাঁড়ানো কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ ভারত এমন কোনো পরাশক্তি না যাকে আসলে আপনার আমাদেরকে হিসাব করে চলতে হয়। বাংলাদেশ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা অনেক পরাশক্তিকে পরাজিত করে আমরা নতুন একটা দেশের উদ্ভব আমরা জন্ম দিয়েছি। আমরা এই নতুন দেশের নাগরিক, আমরা সার্বভৌম বাংলাদেশের নাগরিক। সুতরাং অন্য কোনো দেশের চোখ রাঙানিতে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। কথা বলতে হবে চোখে চোখ রেখে। ভারতকে হিসাব দিতে হবে। তারা গত দীর্ঘ বছর যাবৎ তারা যে সীমান্ত হত্যাগুলো চালিয়েছে, আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, যুদ্ধের পরে আমাদের যেই সমরাস্ত্রগুলো তারা লুটপাট করে নিয়ে গিয়েছে, এগুলো প্রত্যেকটা জবাব ভারতকে দিতে হবে। ভারতের সাথে আপনার কূটনৈতিক সম্পর্কে কোনো ছাড় দেওয়ার মানসিকতা, নতজানু নীতি হলে চলবে না। ভারতকে চোখে চোখ রেখে জবাব দিতে হবে এবং আমাদের প্রত্যেকটা হিস্সা যৌক্তিকভাবে বুঝে নিতে হবে। এখানে আমি মনে করি যে বিগত যে রেজিম ছিল তারা ভারতকে বেশি সুযোগ দেওয়ার কারণে ভারত আসলে অনেকটা পেয়ে বসেছে এবং এখানে তারা অনেক তাদের আধিপত্যবাদী মনোভাব তারা এখানে দেখানোর সুযোগ পেয়েছে। বাংলাদেশের গভর্নমেন্ট যদি স্ট্রিক্ট থাকে, দেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আমি মনে করি যে ভারতের আধিপত্য বা প্রভাব কোনো কাজেই আসবে না। তবে আমরা মনে করি যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকতে পারে, পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আদান প্রদান থাকতে পারে, কিন্তু সেটি কখনোই আধিপত্য বা প্রভাবের দিকে যেতে পারে না। চীনের সঙ্গে সম্পর্ক বাড়ছে, কিন্তু দূরত্ব বাড়ছে ভারতের সঙ্গে, এটাকে কিভাবে দেখছেন? আমরা মনে করি যে কারোর সাথেই সম্পর্ক খুব বেশি বৃদ্ধি করা যেমন জরুরি নেই, আবার কারোর সাথেই আপনার সম্পর্ক অবনতি করার প্রয়োজনীয়তা নেই। সবার সাথেই সম্পর্ক থাকবে, আবার পারস্পরিক সম্মানের জায়গা থেকে
আত্মমর্যাদা এবং পারস্পরিক সম্মান বোধের জায়গা এবং পারস্পরিক আপনার অধিকার ভিত্তিক অধিকার নিশ্চিত করে আমি আমার সাথে চীন বা অন্য যে কোনো দেশের সম্পর্ক হতে পারে আমাদের দেশের সাথে, সেটি হচ্ছে মর্যাদার ভিত্তিতে। তারা তারা আমাদের কাছ থেকে যেরকম নিতে চায় তার বিনিময়ে আমরা আমাদের অধিকার আমাদের বিনিময়টা আমাদের বুঝে পেতে চাই, বা তাদের কাছে যখন আমরা নিতে চাই তখন আমাদের কাছ থেকে তাদের যে বিনিময়টা সেটা আমরা বুঝিয়ে দিতে চাই। তো এই যে মানে কোনো দেশ আসলে একা চলতে পারে না, আমাদের সবারই আমাদের পারস্পরিক একটি যোগাযোগ সম্পর্ক এটি এবং বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে বলে রাজনৈতিক সাংস্কৃতিক সব ক্ষেত্রে আমাদের আসলে আদান প্রদানের প্রয়োজনীয়তা আছে। তো আমরা মনে করি তবে তবে চীন বা আপনার হয়তো মানে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে হয়তো কোনো রাজনৈতিক ব্লকে যাওয়া লাগতে পারে। এটা আসলে জনগণের সাথে আসলে চিন্তা ভাবনা করে এবং জনগণ যেটাকে পছন্দ করে সেইভাবে চিন্তা করতে হবে। তো আমি চীনের সাথে সম্পর্ক উন্নয়নকে আমি আসলে সম্পর্ক উন্নয়ন হিসেবে দেখি, আমি বেশি অতিরিক্ত হিসেবে আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। পূর্বের মতো যেরকম স্বামী স্ত্রীর সম্পর্ক বলতো একটা দল, একটা রাজনৈতিক দল। দেখুন আপনার চায়নার ক্ষেত্রে হয়তো অতীতের সম্পর্ক ডাউন ছিল, সেটা হয়তো এখন বা মানে লেভেলে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বা সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে। সম্পর্ক উন্নয়ন করা তো আসলে নেতিবাচক কিছু না। আবার ধরেন আগে যেই জায়গায় কেউ যে প্রভুত্ব জায়গা ছিল সেটাকে কমিয়ে দেওয়া তো আসলে সম্পর্ক অবনতি না, বরং তার সঠিক অবস্থানে তাকে পৌঁছে দেওয়া। এটাই আপনি যেটি বললেন যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, আগে তো বলা হতো একটা নির্দিষ্ট দেশে কেন্দ্র করে, এখন সেটা তো আসলে তার আপনার যৌক্তিক পাওনা না। তার যৌক্তিক পাওনা হচ্ছে একটা দেশ হিসেবে আরেকটি দেশের মধ্যে যতটুকু আদান প্রদান হতে পারে। তো সেই জায়গা থেকে এখন যে ভারতের সাথে সম্পর্ক অবনতি হচ্ছে বিষয়টা এমন না, এটা হচ্ছে একটা মাঝামাঝি অবস্থানে যতটুকু মর্যাদাপূর্ণ অবস্থান সেই জায়গাটা ফিরে আসতেছে ধীরে ধীরে।